নমস্কার, আপনারা দেখছেন বাংলা টাইমস। আমি রয়েছি আপনাদের সাথে শশাঙ্ক। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমরা আজকে প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আমরা তার কাছে এসেছি আজকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, এগুলো নিয়ে তার কাছে হাজির হয়েছি। আসুন দেখে নেওয়া যাক। শ্রমিকদা, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন যেটা হয়ে গেল পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপির ফল এত খারাপ কেন এবং পার্টি কি মনে করে এটা? বিজেপির ভোট বাক্সে বড় সড়ো ধস এসছে কথা আমরা বিশ্বাস করি না। আমাদের এক্সপেকটেশন বেশি ছিল। আমাদের 40% ওপরে ভোট পাওয়ার কথা ছিল, সেখানে আমরা 39% এসে আটকে গেছি। 2021 সালে আমরা যে ভোট পেয়েছিলাম, আমাদের ভোট শতাংশের হার একটু বেশি। 2021 সালে পর ভোট পরবর্তী হিংসায় যে অবস্থায় সংগঠন ছিল, যেভাবে আমাদের কর্মীরা 27 দিনের মধ্যে 56 জন খুন হয়ে যান, 23 জন মহিলা গণধর্ষণ হয়েছিলেন, তার অভিযোগ তারা দায়ের করেছিলেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা নির্বাচনে যে লড়াই দিয়েছি এবং আমাদের কর্মীরা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেই, জীবনের বাজি নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোথায় সাংগঠনিক বিচ্যুতি আছে, কোথায় আমাদের ভুল আছে, সেটা আমরা দেখছি। কিন্তু অন্যান্য দলের থেকে আমাদের অসুবিধে একটু আছে, কারণ হচ্ছে অন্যান্য রাজ্যের থেকেও আছে। কারণ ভোট পরবর্তী হিংসা তো অন্য দলের সঙ্গে খুব একটা বেশি হয়নি। আপাতত আমরা ভোট পরবর্তী হিংসাকে সামাল দেওয়ার জন্য, আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। জেলা থেকে নিচু যত ইউনিট আছে আমাদের, তাদের আমরা সেইভাবে নির্দেশ পাঠাচ্ছি। কিন্তু আমরা আমাদের ইন্টারনাল যে রিপোর্ট, তদন্ত কাটা ছাড়া, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আর সেটা কি ফল বেরোবে সেটা আমি আপনাকে বলবো না, বা যখন জানতে পারবো তখনও বলবো না, কারণ সেটা সাংগঠনিক বিষয়। হ্যাঁ, এই কথা প্রসঙ্গে আসি। বিগত বাম আমলে পশ্চিমবঙ্গে ব্যাপক হারে রিগিং হতো, এখন হচ্ছে ভোট ম্যানেজ। বিজেপি কি আগামী দিনে এইসব নিয়ে কিছু ভাবছে? পশ্চিমবঙ্গে রিগিং হতো, রিগিং হয়, প্রক্সি ভোট হয়, ভোট ম্যানেজ করাও যায়। আমরা এই পদ্ধতিতেই বিশ্বাস করি না। এগুলোকে আটকাবার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম, সেটা তো আমরা অস্বীকার করছি না। বিজেপির উচ্চ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং বিজেপির যেসব নেতৃত্ব আছে, তারা বলেছিলেন যে এবার বঙ্গে অন্তত 30টার উপর সিট পাবে বিজেপি, এবং ওপিনিয়ন পোলেও অধিকাংশ মিডিয়া সেটা বলেছিল। সেই জায়গায় এত বড় একটা ভোট ব্যাংকে ধস, এটা কি বলবেন? দেখুন, নির্বাচনে হার জিত থাকে, 18 থেকে 12 নেমে গেছে, একদম বিজেপির মাথার উপরে পাহাড় ভেঙে পড়েছে, বিষয়টা এরকম নয়। প্রত্যেক নির্বাচনেই ফলাফল একই রকম হবে এটাও মনে করার কারণ নেই। তবে নিঃসন্দেহে আমাদের যা প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, আমরা আশাহত হয়েছি। কিন্তু এর অর্থ এই নয় পশ্চিমবঙ্গে বিজেপি বিরাটভাবে কোনো ধাক্কা খেয়েছে। মুখ্যমন্ত্রী যে শব্দচয়ন করছেন বা যে শরীরী ভাষা নিয়ে উনি আক্রমণ করছেন বিজেপিকে, তাতে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী 29টা নয় 329টা আসনে নির্বাচিত হয়েছেন। তো বিষয়টা এরকম নয়। আমাদের আসন কমেছে, তার জন্য আমরা চিন্তা করছি, তার জন্য আমাদের কর্মীরা দুঃখ পেয়েছেন, তার জন্য হতাশা একটু আছে, কিন্তু এটা আমরা কাটিয়ে উঠবো। আমরা 2 সদস্যের দল ছিলাম, আমাদের দেখে মানুষ মজা করে বলতো হাম দো হামারা দো। আমি যখন এই পার্টিতে সর্বক্ষণের কর্মী হই, তখন আমার দলের ভোট প্রাপ্তি শতাংশ ছিল 1, আজকে সেখানে 39% ভোটের পার্টি আমরা। আজকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের 2 জন রাজ্যসভায় সাংসদ আছে, 77 জন বিধায়ক আছে, 18 জন এমপি গিয়েছিল, এবার 12 জন যাবে। আর কয়েকদিনের মধ্যে 4টে নির্বাচন আছে, এই 4টে উপনির্বাচনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন? পার্টি কি চাইছেন? কাকে যোগ্য সভাপতি হিসাবে ভাবছেন? আর যদি আপনাকে দায়িত্ব দেয়া হয়, তাহলে কি আপনি নেবেন? এরকম কোনো সম্ভাবনা নেই। আমার কাছে এরকম কোনো খবর থাকলে আপনাকে জানাতাম, তাতে আপনিও খুশি হতেন, আমি খুশি হতাম কিনা জানি না। কারণ আমার সাইজটা দেখেছেন তো, আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমার শরীরের যে অবস্থা, মানে পেটের অবস্থা যেরকম, এইটা নিয়ে সভাপতির নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। পার্টির লক্ষ্য হচ্ছে পার্টিকে উঁচুতে তুলে দেওয়া, সভাপতির উচ্চতা বাড়ানো, উচ্চতা নামানো নয়। তো সেই জন্য আপনি এসব ব্যাপারে আলোচনা না করাই ভালো। কাকে যোগ্য সভাপতি হিসাবে ভাবছেন? যেরকম বিজেপির রাজ্য সভাপতি হয়, সভাপতি তো আমাদের কাছে আলাদা করে কিছু নয়, এটা তো একটা বহুমানতা, একটা কন্টিনিউটি। আমরা 365 দিনের রাজনীতি করা সংগঠন, আমাদের কাছে মতাদর্শই প্রথম, মতাদর্শই শেষ।
ব্যক্তি প্রাধান্য এখানে কম, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এই মন্ত্র নিয়ে বিজেপি কাজ করে চলেছে, জনসংঘ কাজ করে চলেছে। তো এখানে কে সভাপতি হলেন, কে সভাপতি হলেন না, কতদিন সুকান্ত মজুমদার সভাপতি থাকলেন, এটা আমাদের কাছে অন্তত কর্মীদের কাছে চর্চার বিষয় নয়। এখনও এই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন রাজ্য সভাপতি আছেন, এখন রাজ্য সভাপতি থাকবেন। সংঘপ্রধান মোহন ভাগবত তিনি বলেছেন দেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন, এই বিষয়ে কি বলবেন? উনি বলেছেন বিরোধীদের মতামত দেশের সব জায়গায় শোনার দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃতীয়বারের জন্য নির্বাচিত সরকার স্পিকার একটা অ্যাডজর্নিং মোশন অ্যালাউ করেন না, মুলতবি প্রস্তাব নেন না। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে যার সংসদীয় গণতন্ত্রের যে জায়গা তাকে বহিষ্কার করে দেন। রাজ্যের বিরোধী দলনেতাকে একটা মিটিং করতে গেলে, মিছিল করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। এগুলো নিয়ে তিনি বলেছেন আমরা তো বিরোধীদের শত্রুপক্ষ বলে মনে করি না, আমরা প্রতিপক্ষ বলে মনে করি। এটাই তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এটাই তো অটল বিহারী বাজপেয়ীর শিক্ষা। তিনি আজীবনের জন্যই নিজের জীবন দিয়ে গেছেন। হ্যাঁ, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন, প্রায় 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। এই যে এত ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন, এটা নিয়ে কি বলবেন? রেগিং না অন্য কিছু? দেখুন, স্বাভাবিক কি অস্বাভাবিক এটা নির্ভর করবে মানুষের ওপরে। মানুষ চিন্তা করবেন। 11 লক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, মানে ব্যবধানে নির্বাচিত হয়েছেন ইন্দোরের বিজেপি প্রার্থী। প্রতিপক্ষ উনি পেয়েছেন 11 লক্ষ, উনি পেয়েছেন 53,000। সেখানে কেউ রাস্তায় বসে আন্দোলন করেছে, ধর্ণা দিয়েছে? 8 লক্ষের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশ থেকে। কোনো রক্তক্ষয় আছে? কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে ধর্ণা দিয়েছে? ভোট কেন্দ্রের বুথের সামনে কেউ বলেছে বুথ দখল হয়ে গেছে? বাড়িতে থান কাপড় পাঠিয়েছে, বাইক বাহিনী এসেছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, 1 ফোঁটা রক্ত ঝরেনি। কোনটা কি মানুষ যথেষ্টভাবে সচেতন, মানুষ বুঝে নেবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সন্দেশখালী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রটা সবার নজরে ছিল, কারণ সন্দেশখালীর ঘটনা মানুষকে ভাবিয়েছিল এবং সেক্ষেত্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে জয় পায়নি বিজেপি, এর কারণটা যদি কিছু বলেন। বসিরহাট লোকসভা ছিল না, কেন্দ্রবিন্দু ছিল সন্দেশখালী। বসিরহাট লোকসভা বিজেপির জন্য কোনোদিনই শক্তিশালী কোনো জায়গা নয়। বসিরহাটে কার্যত ডেমোগ্রাফি অনুযায়ী আমাদের যে সাংগঠনিক স্থিতি এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সামাজিক পরিস্থিতি এবং বিজেপির যা শক্তি, বিজেপি সম্পর্কে যে পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের মনে, সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারিনি। ফলে বসিরহাট লোকসভা আসন জেতার মতো কোনো জায়গায় বিজেপি কোনো সময় ছিল না। কিন্তু সন্দেশখালীতে একটা প্রতিবাদ হয়েছিল, যে প্রতিবাদটাকে ফেক প্রমাণ করবার জন্য ফেক ভিডিওকে বাজারে নিয়ে আসা হয়েছিল। সে সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছেন। 14 রাউন্ড পর্যন্ত গণনায় আমরা 8,000 ভোটে এগিয়েছিলাম। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস পরাজিত, এটাই তো বার্তা। প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপির অন্দরে একটা ক্ষোভ থাকে, এটা কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব নাকি তাদের নির্বাচিত যে সমস্ত প্রার্থী তাদেরকে দাঁড় করানো হয় না নির্বাচনে, সেটা নিয়ে যদি কিছু বলেন। এটা আমাদের দলের কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত এরকম কিছু ঘটনা ঘটছে, পার্টি বিষয় নিয়ে চিন্তিত। এর থেকে যেটা বেরিয়ে আসা যায় তার জন্য আমরা চিন্তা করছি। দেখুন, আমাদের পার্টির একটু বৃদ্ধিটা হয়েছে হঠাৎ। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবে যাবার পরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রায় জনস্রোতের হুড়হুড় করে ঢুকে পড়েছেন দলে, বোতাম টিপে মেম্বার হয়ে গেছে। তো তারা তো সেইভাবে রাজনৈতিকভাবে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়নি, বিজেপির ভাবধারার সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত তারা এখনো হননি। ফলে তারা প্রত্যেক ঘটনায় এত বেশি অনুভূতিপ্রবণ এবং আবেগপ্রবণ হয়ে পড়েন যে ফেসবুকে লেখালেখি শুরু করে দেন, কোথাও কিছু কিছু বিচ্ছিন্নভাবে বিক্ষোভ শুরু করে দেওয়া যায়। আর কোনো কোনো জায়গায় তৃণমূল স্পেশাল গ্রুপ তৈরি করে। এই যেমন সাম্প্রতিককালে দিলীপ ঘোষ এবং আমাদের শুভেন্দু অধিকারী দুটো গ্রুপ নাকি ফেসবুকে খুলে দুপক্ষ লেখালেখি চলছে। দূর দূর পর্যন্ত দিলীপ ঘোষের এই গ্রুপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই। আমি ফেসবুক করি না, কারণ আমার ফেসটা একদমই সুন্দর নয়, সেই জন্য আমি এ থেকে দূরে থাকি। আমি কী হচ্ছে পুরোটা বলতে পারবো না। বিজেপির সবথেকে বড় অন্তরায় যেটা হচ্ছে, সেটা প্রায়ই শোনা যায়, যেটা হচ্ছে দলের প্রাক্তন আর নব্য এই দুই ধরনের কার্যকর্তাদের মধ্যে একটা বা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ থাকে, হ্যাঁ, যে দুজনরা কোনো মতে আপোষে আসতে পারে না। এটা নিয়ে যদি কিছু বলেন। এই অভিযোগ বারেবারই থাকে। এটা একটা পুরোপুরি মিডিয়া গসিপ, এটা তৈরি করা, এটা তৃণমূল কংগ্রেস প্রচার করে। এখানে নতুন পুরনো কোনো দ্বন্দ্ব নেই। নতুন যারা আছেন তাদের এটা বুঝতে হবে, পুরনোরা যদি দলে না থাকতেন
তারা যদি প্রদীপটা জ্বালিয়ে না রাখতে পারতেন তাহলে দল এই জায়গায় পৌঁছতো না। আর পুরনো যারা আছেন তাদের ওটা বুঝতে হবে, নতুন লোক না এলে দল জিতবে না, শক্তি বৃদ্ধি হবে না। আমরা তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে গিয়ে কিংবা কৃষ্ণনগরের ঘূর্ণিতে গিয়ে মানুষ তৈরি করে আনবো না। আমাদের এই সমাজের মধ্যে থেকে এখান থেকেই লোক নিতে হবে, তাদের নিয়ে রাজনীতি করতে হবে। সব শেষ যেটা সেটা হচ্ছে আরামবাগ লোকসভার আসনটি। এই আসনটি ছিল বহু চর্চিত যে আরামবাগ জেতা সিট, এবার সেটা আসছেই। কিন্তু কি এমন হলো যেটা আরামবাগে বিজেপি একেবারে অনেকখানি পিছিয়ে গেল? আমরা প্রতারিত হয়েছিলাম, ওটা হেরে যাওয়া বলে না, আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। সেটা মামলাটা এখনো চলছে, শেষ হয়নি। হ্যাঁ, নিঃসন্দেহে, কিন্তু এই নিঃসন্দেহে এই হারে আমরা ব্যথিত। আমরা দেখছি বিষয়টা কি হয়েছিল। এতক্ষণ আমরা ছিলাম রাজ্য বিজেপির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সাথে। তিনি সন্দেশখালি নিয়ে যেটা বললেন সেটাতে আমরা দেখলাম কি, যে মানুষের রায় সেখানে সন্দেশখালিতে জিতিয়েছে। বসিরহাট লোকসভা আসন না এলেও সন্দেশখালি একটা বার্তা দিয়েছে, যেখানে সেখানকার জনগণ বলে দিয়েছেন যে আগামী দিনে তৃণমূল রাজ্যে কী অবস্থায় থাকবে।